আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক লোমহর্ষক ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের লোমহর্ষক ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত শোনা যাক। আমার এই ট্রাকের চাকায় কত হাজার হাজার কিলোমিটার রাস্তা আমি পেরিয়েছি, কত মাল বয়ে নিয়ে গেছি, লোহা, সিমেন্ট, অনাজ। কিন্তু আমি এমন এক রাতের সাক্ষী, যখন আমি মাল হিসাবে বয়ে নিয়ে চলেছিলাম এমন এক বাক্স, যার ভেতরে যা ছিল তা জীবিতও ছিল না, আবার মৃতও ছিল না। আমার নাম শঙ্কর লোধ, বয়স 50-এর কোঠায়, মধ্যপ্রদেশের এক ছোট গ্রামের লোক। পেটের দায় আজ প্রায় 25 বছর ধরে এই ট্রাকের স্টিয়ারিংটাকেই নিজের জীবন বানিয়ে নিয়েছি। আমার ঘর, বাড়ি, সংসার বলতে এই 24 চাকার লোহার দানবটা। ওর কেবিনেই আমার ঘুম, ওর ইঞ্জিনের শব্দই আমার সকালের অ্যালার্ম। এই গল্পটা গত অমাবস্যার রাতের। আমি রায়পুর থেকে মাল খালি করে আমার গ্রামের দিকে ফিরছিলাম। রাস্তাটা ছিল মধ্যপ্রদেশেরই এক নির্জন স্টেট হাইওয়ে। দুপাশে শুধু রুক্ষ পাথুরে জমি, আর মাঝে মাঝে কয়েকটা কাঁটা ঝোপ। রাত তখন প্রায় 1টা। আমার শরীরটা খুব ক্লান্ত ছিল। আমি ভাবছিলাম সামনে কোনো ঢাবা পেলে ট্রাকটা থামিয়ে একটু জিরিয়ে নেব। আমি যখন একটা লম্বা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি, তখন হঠাৎ করেই আমার ট্রাকের হেডলাইটের আলোয় আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে একটা জিনিস পড়ে আছে। আমি সজোরে ব্রেক কষলাম। ট্রাকটা একটা তীব্র কর্কশ শব্দ তুলে জিনিসটার থেকে মাত্র কয়েক হাত দূরে এসে থেমে গেল। আমি গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়ে দেখলাম ওটা একটা কফিন। একটা পুরনো কাঠের কফিন, তার উপর ধুলোর পুরো আস্তরণ। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এত রাতে এই জনমানবহীন রাস্তার মাঝখানে একটা কফিন! আমার গা ছমছম করে উঠল। আমি ভাবলাম হয়তো কোনো শববাহী গাড়ি থেকে এটা পড়ে গেছে। আমি কফিনটা চারপাশে ঘুরে ভালো করে দেখতে লাগলাম। না, আশেপাশে কোনো গাড়ি বা মানুষের চিহ্ন নেই। আমি যখন ভাবছি আমি এখন কি করব, ঠিক তখনই আমার বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। আমার মনে হলো কফিনটা যেন সামান্য নড়ে উঠল। আমি চমকে উঠলাম। আমি কি চোখের ভুল দেখছি? না, কফিনটা আবার নড়ল। এবার একটু জোরে। খট খট, যেন ভেতর থেকে কেউ ডালাটার উপর ধাক্কা মারছে। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম কফিনটার ভেতরে কেউ বা কিছু একটা জীবিত আছে। আমি ভয়ে আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালানোর কথা ভাবলাম, কিন্তু আমার মন সায় দিল না। যদি ভেতরে সত্যিই কোনো জীবিত মানুষ আটকে থাকে, তাহলে তাকে এভাবে ফেলে যাওয়াটা তো পাপ হবে। আমি আমার সমস্ত সাহস এক করে কফিনটার ডালাটা খোলার চেষ্টা করতে লাগলাম। ডালাটা ছিল পেরেক দিয়ে আটকানো। আমি আমার ট্রাক থেকে একটা লোহার রড এনে অনেক চেষ্টার পর পেরেকগুলো খুলতে পারলাম। আমার হাত কাঁপছিল। আমি জানি না এই ডালাটা খোলার পর আমি কি দেখতে চলেছি। আমি একটা গভীর শ্বাস নিয়ে কফিনটার ডালাটা খুললাম। ভেতরে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ভেতরে ছিল একটা মানুষের মৃতদেহ, একজন যুবকের মৃতদেহ। তার পরনে ছিল কালো স্যুট, আর তার বুকের উপর একটা সাদা গোলাপ ফুল রাখা। কিন্তু তার চোখ দুটো ছিল খোলা, এবং সেই চোখে কোনো মৃত্যুর ছাপ ছিল না। ছিল তীব্র, জীবন্ত আতঙ্ক। আর তার মুখটা একটা নীরব যন্ত্রণাকাতর চিৎকারে হাঁ হয়েছিল। আমি যখন ভয়ার্ত, অবিশ্বাস্য চোখে সেই মৃতদেহটার দিকে তাকিয়ে আছি, তখন হঠাৎ করেই সে নড়ে উঠল। সে তার শক্ত, নিষ্প্রাণ হাতটা বাড়িয়ে আমার হাতটা খপ করে ধরে ফেলল। তার স্পর্শটা ছিল বরফের মতো ঠান্ডা আর লোহার মতো শক্ত। আমি ভয়ে, আতঙ্কে চিৎকার করে আমার হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলাম, কিন্তু আমি পারলাম না। সে আমার দিকে তার সেই আতঙ্কিত জীবন্ত চোখ দুটো তুলে তাকালো। তারপর সে একটা ভাঙা, ঘরঘরে, অমানবিক গলায় কথা বলে উঠল। সে বলল, বাঁচাও, আমাকে বাঁচাও। সেই জীবন্ত লাশের বরফ শীতল স্পর্শ আর করুণ আর্তনাদ আমার মেরুদণ্ড দিয়ে একটা ভয়ের স্রোত বইয়ে দিয়েছিল। আমার প্রথম প্রতিক্রিয়া ছিল চিৎকার করে দৌড়ে পালানো, কিন্তু তার চোখের সেই তীব্র জীবন্ত আতঙ্ক আমাকে আটকে রেখেছিল। আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ ভূতের পাল্লায় পড়িনি। আমি সম্মুখীন হয়েছি এমন এক ভয়ঙ্কর অলৌকিক রহস্যের, যা জীবন আর মৃত্যুর সমস্ত নিয়মকে ওলটপালট করে দিয়েছে। আমি আমার সমস্ত মনের জোর এক করে কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে তুমি? তোমার সাথে কি হয়েছে? তার হাতের বাঁধনটা সামান্য আলগা হলো। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমার আমার নাম আদিত্য। আমি আমি মরিনি। আমি বেঁচে আছি, কিন্তু কিন্তু আমি নড়তে পারছি না। আমার শরীরটা আমার কথা শুনছে না। আমি তার দিকে ভালো করে তাকালাম। তার শরীরটা ছিল অস্বাভাবিক রকমের শক্ত আর ফ্যাকাশে, যেন মোমের মূর্তি। আমি বললাম, কিন্তু কিন্তু তুমি এই কফিনের ভেতরে কি করে এলে, আর এই রাস্তার মাঝখানে? ওরা ওরা আমাকে এখানে ফেলে গেছে, সে বলল। ওরা ভেবেছে আমি মরে গেছি। কারা? আদিত্যর চোখে তীব্র ঘৃণা ফুটে উঠল। সে বলল, আমার আমার ব্যবসার পার্টনার বিক্রম, আর
আর আমার নিজেরই স্ত্রী সোনিয়া। আমার মাথা ঘুরে গেল। তোমার স্ত্রী? হ্যাঁ, আদিত্যর গলাটা যন্ত্রণায় বুঝে এলো। আমি ওদের দুজনকে একসাথে আমার নিজেরই ঘরে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিলাম। আমি ওদেরকে বলেছিলাম আমি ওদের দুজনেরই মুখোশ খুলে দেব, আমি ওদেরকে আমার সম্পত্তি থেকে, আমার জীবন থেকে বের করে দেব। কিন্তু সে একটা দীর্ঘশ্বাস ফেলার চেষ্টা করল। কিন্তু ওরা আমাকে সেই সুযোগ দেয়নি। সেদিন রাতেই ওরা আমার খাবারে এমন কিছু একটা মিশিয়ে দিয়েছিল, যার ফলে আমার পুরো শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে যায়। আমার হৃৎস্পন্দন থেমে যায়। ডাক্তার এসে আমাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু আমি মরিনি। আমি সব দেখতে পাচ্ছিলাম, সব শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি নড়তে পারছিলাম না। আমি আমার নিজেরই শরীরের ভেতরে এক জীবন্ত কফিনে বন্দী হয়ে গিয়েছিলাম। ওরা ওরা আমার শেষকৃত্যের নাটক করে আমার দেহটাকে এই কফিনে ভরে এই নির্জন রাস্তায় ফেলে দিয়ে গেছে, যাতে কোনো বুনো জন্তু আমার দেহটাকে খেয়ে ফেলে, যাতে কোনো প্রমাণই না থাকে। আমার সারা শরীর রাগে ঘেন্নায় রিরি করে উঠছিল। এ কি ভয়ঙ্কর অমানবিক ষড়যন্ত্র! আমি বললাম, কিন্তু কিন্তু তুমি এখন কথা বলছো কি করে, নড়ছই বা কি করে? আদিত্যর মুখে একটা অদ্ভুত করুণ হাসি ফুটে উঠল। সে বলল, জানি না, হয়তো হয়তো আমার বেঁচে থাকার তীব্র ইচ্ছাই আমাকে এই অলৌকিক শক্তিটা দিয়েছে, অথবা অথবা হয়তো এই অমাবস্যার রাত আর এই জায়গার কোনো অশুভ শক্তি আমাকে সাহায্য করছে। আমি যখন এইসব ভাবছি, তখন হঠাৎ করেই আমাদের থেকে কিছুটা দূরে জঙ্গলের ভেতর থেকে দুটো জ্বলন্ত সবুজ চোখ আমি দেখতে পেলাম। আর সাথে সাথেই আদিত্যর শরীরটা আবার আগের মতো শক্ত নিষ্প্রাণ হয়ে গেল। তার খোলা চোখ দুটো স্থির হয়ে গেল। আমি বুঝলাম বিপদ এখনও কাটেনি। আমি কফিন থেকে লাফিয়ে নেমে আমার ট্রাকের টুলবক্স থেকে একটা লোহার রড বের করে আনলাম। আমি জানি না ওটা কিসের চোখ, বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু। আমি যখন সেই সবুজ চোখ দুটোর দিকে ভয়ে আতঙ্কে তাকিয়ে আছি, তখন আমার পিছনে সেই কফিনের ভেতর থেকে আদিত্য সেই ঘর ঘরে গলাটা আবার ভেসে এলো। কিন্তু এবার আর তাতে কোনো আকুতি ছিল না, ছিল এক তীব্র হিংস্র ওয়ার্নিং। সে বলল, ওটা ওটা কোনো সাধারণ জন্তু নয়, ওটা হলো বন দৈত্য। সে রক্তের গন্ধ পেয়েছে, সে শিকার করতে এসেছে। আমার পায়ের তলা মাটি সরে যাচ্ছিল। একদিকে দুটো বিশ্বাসঘাতক খুনি আর অন্যদিকে এক ভয়ঙ্কর নরখাদক দৈত্য। আমি আর আদিত্য দুজনে মিলেই এক মারাত্মক ফাঁদে পা দিয়ে ফেলেছি। বন দৈত্য, এই নামটা আমার কানের মধ্যে বাজছিল। আমি মধ্যপ্রদেশের এই জঙ্গলের রাস্তায় অনেক বছর ধরে যাতায়াত করছি। এখানকার স্থানীয়দের মুখে অনেক কিংবদন্তি শুনেছি। বন দৈত্য হল তাদেরই একজন, এক ভয়ঙ্কর অশুভ সত্তা, যে জঙ্গলের রক্ষক কিন্তু মানুষের শত্রু। সে নাকি মানুষের রক্ত আর মাংস দিয়ে তার খিদে মেটায়। সেই জ্বলন্ত সবুজ চোখ দুটো তখন ধীরে ধীরে জঙ্গলের অন্ধকার থেকে বেরিয়ে আসছিল। আমি দেখলাম ওটা একটা বিশাল নেকড়ের মতো জানোয়ার, কিন্তু তার শরীরটা ছিল মানুষের মতো, আর তার সারা শরীর ছিল কালো লম্বা লোমে ঢাকা। আমার হাত পা ভয়ে কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমি যদি আজ ভয় পেয়ে পালিয়ে যাই, তাহলে শুধু আমিই মরব না, আমার সাথে আদিত্যের বেঁচে ফেরার শেষ আশাটুকুও মরে যাবে। আমি আমার হাতের লোহার রডটা শক্ত করে ধরলাম। বন দৈত্যটা আমাদের দিকে তাকিয়ে একটা বিকট ঘরে গর্জন করে উঠল, আর সাথে সাথেই আদিত্যের নিষ্প্রাণ শরীরটা আবার সচল হয়ে উঠল। সে কফিন থেকে এক ঝটকায় উঠে বসল। তার সেই আতঙ্কিত চোখ দুটোয় এখন আর ভয় ছিল না, ছিল তীব্র বাঁচার জেদ। সে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, শঙ্কর, আমার পকেটে আমার গাড়ির চাবিটা আছে, ওটা দিয়ে আমার শরীরটাকে এই কফিন থেকে বের করো। আমি বুঝলাম সে কি করতে চাইছে। আমি তার পকেটে হাত দিয়ে একটা গাড়ির চাবি বের করে আনলাম। তারপর আমি সেই চাবিটা দিয়ে কফিনের ভেতরের দেওয়ালে যে পেরেকগুলো দিয়ে তার শরীরটাকে আটকে রাখা হয়েছিল সেগুলো খোলার চেষ্টা করতে লাগলাম। বনদৈত্যটা তখন আমাদের দিকে তেড়ে আসছিল। আমি যখন প্রায় শেষ পেরেকটা খুলতে যাব, ঠিক তখনই সে এক লাফে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেলাম। আমার হাত থেকে রডটা ছিটকে গেল। বনদৈত্যটা আমার বুকের উপর চেপে বসল। তার ধারালো লম্বা নখগুলো আমার গলাটা লক্ষ্য করে এগিয়ে আসছিল। তার মুখ থেকে বেরিয়ে আসছিল পচা মাংসের দুর্গন্ধ। আমি জানি আমার আজ আর রক্ষা নেই। আমি যখন চোখ বন্ধ করে আমার শেষ সময়ের জন্য অপেক্ষা করছি, ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আদিত্য তার সেই অবশ নিষ্প্রাণ শরীরটা নিয়ে কফিন থেকে বেরিয়ে এসে বন দৈত্যটার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ল। সে তার দুটো শক্ত লোহার মতো হাত দিয়ে দৈত্যটার গলাটা পিছিয়ে ধরল। দৈত্যটা যন্ত্রণায় ক্রোধে গর্জন করে উঠল। সে আদিত্যকে তার পিঠ থেকে ফেলার জন্য ছটফট করতে লাগল। আমি সেই সুযোগটা পেয়ে গেলাম। আমি কোনো মতে দৈত্যটার নিচ থেকে বেরিয়ে এসে আমার সেই লোহার রডটা খুঁজে নিয়ে আবার রুখে দাঁড়ালাম। শুরু হলো এক ভয়ঙ্কর অসম লড়াই। একদিকে এক জীবন্ত লাশ আর এক সাধারণ ট্রাক ড্রাইভার, আর অন্যদিকে এক শক্তিশালী নরখাদক দৈত্য। আমরা জানি আমরা বেশিক্ষণ পারব না। আদিত্য চিৎকার করে বলল,
শঙ্কর, ওর চোখে আঘাত করো, ওটাই ওর দুর্বলতা। আমি আমার সমস্ত শক্তি দিয়ে লোহার রডটা সোজা বনদৈত্যটার একটা সবুজ জ্বলন্ত চোখের মধ্যে বসিয়ে দিলাম। সে একটা তীব্র আকাশ কাঁপানো আর্তনাদ করে আদিত্যকে তার পিঠ থেকে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে তার আর এক চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর প্রতিহিংসাপরায়ণ গর্জন করে জঙ্গলের গভীর অন্ধকারে মিলিয়ে গেল। বিপদ কেটে গিয়েছিল, কিন্তু শুধু আজকের রাতের জন্য। আমি জানি সে আবার ফিরে আসবে, আরও ভয়ঙ্কর, আরও মরিয়া হয়ে। আমি দৌড়ে আদিত্যের কাছে গেলাম। সে মাটিতে নিথর হয়ে পড়েছিল। আমি তার পাশে বসে কান্নায় ভেঙে পড়লাম। আমি ভাবলাম সে হয়তো সত্যিই মরে গেছে। কিন্তু ঠিক তখনই তার ঠোঁট দুটো নড়ে উঠল। সে ফিসফিস করে বলল, আমি আমি এখনও বেঁচে আছি বন্ধু, কিন্তু কিন্তু আমার হাতে আর বেশি সময় নেই। ওই বিষটা আমার পুরো শরীরটাকে ধীরে ধীরে পাথর করে দিচ্ছে। তোমাকে তোমাকে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা হাসপাতালে নিয়ে যেতে হবে, আর আর ওই দুটো বিশ্বাসঘাতকে শাস্তি দেওয়ানোর ব্যবস্থা করতে হবে। আমি তার হাতটা ধরলাম, বললাম, আমি কথা দিচ্ছি আদিত্য, আমি তোমাকে বাঁচাবো, আর তোমার খুনিদের আমি ছাড়ব না। আমি তাকে খুব সাবধানে আমার ট্রাকে তুলে নিয়ে এলাম। আমি জানি আমার সামনে এখন দুটো লড়াই। এক, সময়ের বিরুদ্ধে লড়াই, আদিত্যকে বাঁচানোর জন্য, আর দুই, একদল জ্যাংত শয়তান আর এক আহত প্রতিহিংসাপরায়ণ বন দৈত্যের বিরুদ্ধে লড়াই। আদিত্যকে আমার ট্রাকে তুলে আনার পর আমি এক মুহূর্তও সময় নষ্ট করিনি। আমি জানতাম প্রতিটা মুহূর্ত এখন মূল্যবান। আমি আমার ট্রাকটা ঝড়ের মতো নিকটবর্তী শহরের দিকে ছোটাতে লাগলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, আদিত্যকে বাঁচাতে হবে। আদিত্য আমার পাশের সিটে প্রায় নিষ্প্রাণ অবস্থায় পড়েছিল। তার শরীরটা ছিল বরফের মতো ঠান্ডা, আর মাঝে মাঝে যন্ত্রণায় কেঁপে উঠছিল। আমি তাকে বললাম, আদিত্য, চোখ খোলা রাখো, আমার সাথে কথা বলো, ঘুমিয়ে পড়ো না। সে খুব কষ্ট করে ফিসফিস করে বলল, আমি আমি চেষ্টা করছি শঙ্কর, কিন্তু কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আমি তাকে সাহস দেওয়ার জন্যে আমার নিজের জীবনের গল্প বলতে শুরু করলাম, আমার গ্রামের কথা, আমার পরিবারের কথা। প্রায় 1 ঘন্টা চলার পর আমরা একটা ছোট শহরের আলো দেখতে পেলাম। আমি একটা সরকারি হাসপাতালে ট্রাকটা নিয়ে ঢুকলাম। আমি আর হাসপাতালের এক ওয়ার্ড বয় দুজনে মিলে আদিত্যকে স্ট্রেচারে করে এমার্জেন্সি রুমে নিয়ে গেলাম। ডাক্তাররা তার অবস্থা দেখে চমকে উঠলেন। তারা প্রথমে ভেবেছিলেন সে মৃত, কিন্তু যখন তারা দেখলেন তার হৃৎস্পন্দন খুব ক্ষীণভাবে চলছে, তখন তারা তাকে বাঁচানোর জন্যে আপ্রাণ চেষ্টা শুরু করে দিলেন। আদিত্যকে আইসিইউতে ভর্তি করা হলো। আমি হাসপাতালের বাইরে করিডোরে পায়চারি করছিলাম। আমার মনটা ছিল চরম উদ্বেগের মধ্যে। কিছুক্ষণ পর একজন ডাক্তার বেরিয়ে এলেন। আমি দৌড়ে তার কাছে গিয়ে বললাম, ডাক্তার সাহেব, ও ঠিক আছে তো? ডাক্তারটি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখুন, আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। তার শরীরে এমন কোনো এক অজানা বিষ পাওয়া গেছে যা তার পুরো নার্ভাস সিস্টেমটাকে ধীরে ধীরে প্যারালাইজড করে দিচ্ছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু পরের 24 ঘন্টা কিছুই বলা যাচ্ছে না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি জানি আমি যদি এখন কিছু না করি তাহলে আদিত্য হয়তো আর বাঁচবে না। আমাকে সেই বিষের প্রতিষেধকটা খুঁজে বের করতেই হবে, কিন্তু কোথায় পাবো আমি সেই প্রতিষেধক? আমার হঠাৎ করেই আদিত্যের সেই কথাটার কথা মনে পড়ল। ওরা আমার খাবারে এমন কিছু একটা মিশিয়ে দিয়েছিল। তাহলে ওই বিষটা বিক্রম আর সোনিয়ারই দেওয়া। আমার মাথায় একটা ভয়ঙ্কর কিন্তু সাহসী পরিকল্পনা এলো। আমি ঠিক করলাম, আমি আদিত্যের বাড়িতে যাব, আমি সেই 2 বিশ্বাসঘাতকের মুখোমুখি হব, আমি তাদের কাছ থেকেই প্রতিষেধকটা আদায় করে ছাড়ব। আমি জানি কাজটা খুব বিপজ্জনক, তারা আমাকেও মেরে ফেলার চেষ্টা করতে পারে, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি পুলিশের কাছে যাওয়ার কথা ভাবলাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। তারা আমার এই অবিশ্বাস্য গল্পটা বিশ্বাস করবে না। আমি হাসপাতাল থেকে বেরিয়ে আদিত্যের ঠিকানাকে জোগাড় করলাম। সে ছিল শহরেরই এক ধনী ব্যবসায়ী। তার বাড়িটা ছিল এক অভিজাত এলাকায়। আমি যখন সেই বিশাল বিলাসবহুল বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালাম, তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি জানি এই সুন্দর দেখতে বাড়িটার ভেতরে দুটো ভয়ঙ্কর জ্যাত শয়তান বাস করে। আমি নিজেকে একজন কুরিয়ার ডেলিভারি বয় হিসেবে পরিচয় দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ড্রয়িং রুমে আমি দেখলাম বিক্রম আর সোনিয়া বসে আছে। তারা হাসাহাসি করছিল, ড্রিঙ্ক করছিল, যেন কিছুই হয়নি। আমাকে দেখে তারা চমকে উঠল। বিক্রম সন্দিগ্ধ গলায় বলল, কে তুমি, কি চাই? আমি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললাম, আমি আদিত্যের বন্ধু। আমি জানি আপনারা ওর সাথে কি করেছেন। আমার কথা শুনে তাদের দুজনেরই মুখের হাসিটা মিলিয়ে গেল। সোনিয়া ভয়ে আতঙ্কে ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু বিক্রম ছিল খুব ধূর্ত। সে নিজেকে সামলে নিয়ে একটা ক্রূর হাসি হেসে বলল, তাই নাকি? তো তুমি কি করতে এসেছো এখানে? আমাদের ভয় দেখাতে? আমি বললাম, আমি ভয় দেখাতে আসিনি, আমি এসেছি আদিত্যের জীবনের ভিক্ষা চাইতে। আমি জানি আপনারা ওর খাবারে যে বিষটা মিশিয়েছিলেন তার প্রতিষেধকটাও আপনাদের কাছেই আছে। দয়া করে ওটা আমাকে দিন। আমি কথা দিচ্ছি আমি আপনাদের কোনো ক্ষতি করব না। আমি এখান থেকে চুপচাপ চলে যাব।
বিক্রম অট্টহাসি করে উঠল, বলল, প্রতিষেধক? তুমি কি পাগল হয়ে গেছ? আমরা কেন ওকে বাঁচাবো? ও মরলেই তো আমাদের পথ পরিষ্কার। আর তুমি? সে আমার দিকে তার লাল জলজলে চোখ দুটো নিয়ে তাকালো। তুমি বড্ড বেশি জেনে ফেলেছ, তাই তোমাকেও তোমার বন্ধুর কাছেই চলে যেতে হবে। এই বলে সে তার পকেট থেকে একটা ছোট্ট চকচকে পিস্তল বের করল। আমি জানি আমার আজ আর রক্ষা নেই। আমি যখন চোখ বন্ধ করে আমার শেষ সময়ের জন্য অপেক্ষা করছি, ঠিক তখনই ঘরের বাইরে একটা ভয়ঙ্কর অমানবিক গর্জন আমি শুনতে পেলাম। আর সাথে সাথেই ড্রয়িং রুমের বিশাল কাঁচের জানালাটা ক্র্যাশ করে একটা বিকট শব্দ করে ভেঙে পড়ল, আর ভেতর থেকে লাফিয়ে ঢুকল একটা বিশাল কালো লোমশ মূর্তি। বন দৈত্য। সে ফিরে এসেছে তার প্রতিশোধ নেওয়ার জন্যে। বনদৈত্যের সেই ভয়ঙ্কর আকস্মিক আবির্ভাবে বিক্রম আর সোনিয়া ভয়ে আতঙ্কে জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল। তাদের হাতের মদের গ্লাস আর বিক্রমের হাতের পিস্তল দুটোই মাটিতে পড়ে গিয়েছিল। তারা হয়তো তাদের জীবনেও ভাবেনি যে তাদের পাপের সাজা দেওয়ার জন্য স্বয়ং নরকের দূত তাদের ড্রয়িং রুমে এসে হাজির হবে। বনদৈত্যটার একটা চোখ ছিল নষ্ট, আমারই লোহার রডের আঘাতে, কিন্তু তার আর এক সবুজ জ্বলন্ত চোখটা দিয়ে সে বিক্রম আর সোনিয়ার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল তীব্র ঘৃণা আর ক্ষুধা। সে একটা বিকট গর্জন করে তাদের দিকে তেড়ে গেল। আমি সেই সুযোগটা কাজে লাগালাম। আমি দৌড়ে বাড়ির ভেতরের ঘরগুলোর দিকে সেই প্রতিষেধকটার খোঁজে ছুটলাম। আমার পিছনে আমি শুনতে পাচ্ছিলাম বিক্রম আর সোনিয়ার তীব্র যন্ত্রণাকাতর আর্তনাদ। আমি জানি না বনদৈত্যটা তাদের সাথে কি করছিল, আমি জানতেও চাইনি। আমি তাদের বেডরুমে ঢুকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। অবশেষে আমি ড্রেসিং টেবিলের একটা ড্রয়ারের ভেতর একটা ছোট কাঁচের শিশি খুঁজে পেলাম। শিশিটার গায়ে একটা লেবেল লাগানো, তাতে লেখা অ্যান্টিডোট। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি শিশিটা নিয়ে আবার ড্রয়িং রুমের দিকে ছুটে এলাম। আমি এসে যা দেখলাম তাতে আমার গাটা গুলিয়ে উঠল। বনদৈত্যটা তার কাজ শেষ করে বিক্রম আর সোনিয়ার রক্তাক্ত ছিন্ন ভিন্ন দেহ দুটোকে মুখে করে সেই ভাঙা জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। সে যাওয়ার আগে শেষবারের মতো আমার দিকে ফিরে তাকালো। তার সেই একমাত্র সবুজ চোখটায় আজ আর কোনো হিংস্রতা ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত ভাব, যেন সে আমাকে নীরবে ধন্যবাদ জানিয়ে গেল। তারপর সে রাতের অন্ধকারে মিলিয়ে গেল। আমি জানি আমি হয়তো দুটো খুন হতে দিয়েছি, কিন্তু আমি এটাও জানতাম যে ওরা যা করেছিল তাতে ওদের এই সাজা প্রাপ্য ছিল। আমি শিশিটা নিয়ে ঝড়ের মতো হাসপাতালের দিকে ছুটলাম। আমার মনে তখন একটাই প্রার্থনা, আমি যেন সময় মতো পৌঁছতে পারি। আমি যখন আইসিইউ এর সামনে পৌঁছলাম তখন আমি দেখলাম ডাক্তার আর নার্সরা খুব ছোটাছুটি করছেন। আদিত্যের বেডের চারপাশে একটা ভিড় জমে গেছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠো। আমি দৌড়ে ভেতরে ঢুকে চিৎকার করে বললাম, আমি প্রতিষেধকটা নিয়ে এসেছি ডাক্তার সাহেব। ডাক্তাররা অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি তাদের হাতে শিশিটা তুলে দিলাম। তারা আর এক মুহূর্তও দেরি না করে সেই প্রতিষেধকটা আদিত্যের শরীরে ইনজেক্ট করে দিলেন। তারপর শুরু হলো এক দীর্ঘ রুদ্ধশ্বাস অপেক্ষা। আমরা সবাই আইসিইউ এর কাঁচের দেওয়ালের বাইরে দাঁড়িয়ে আদিত্যের দিকে তাকিয়েছিলাম। সময় যেন আর কাটতেই চায় না। অবশেষে প্রায় ঘণ্টাখানেক পর আমরা দেখলাম আদিত্যের শরীরের কাঁপুনিটা ধীরে ধীরে কমে আসছে, তার নিঃশ্বাসটা স্বাভাবিক হচ্ছে। ডাক্তার বেরিয়ে এসে একটা ক্লান্ত কিন্তু স্বস্তির হাসি হেসে বললেন, হি ইজ আউট অফ ডেঞ্জার, আপনারা এক মিরেকেল করে দেখিয়েছেন। আমার চোখ দুটো জলে ভরে উঠল। সেই ঘটনার পর আদিত্য ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। তার শরীরে আর কোনো বিষের প্রভাব ছিল না, কিন্তু তার মনটা, ওটা হয়তো কোনোদিনও পুরোপুরি সারবে না। সে তার স্ত্রী আর বন্ধুর কাছ থেকে যে বিশ্বাসঘাতকতা পেয়েছিল তা ভোলা সহজ নয়। আদিত্য আমাকে তার ব্যবসার পার্টনার হওয়ার প্রস্তাব দিয়েছিল। সে আমাকে অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি। আমি তাকে বললাম, আমি একজন সাধারণ ট্রাক ড্রাইভার আদিত্য, ওই স্টিয়ারিং হুইলটাই আমার জীবন, আমি ওটা ছাড়তে পারবো না। সে আর জোর করেনি। আমরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেছি। আমি আজও আমার ট্রাক চালাই, কিন্তু আমি এখন আর একা নই। আমার সাথে আছে আমার এক নতুন অকৃত্রিম বন্ধুর ভরসা। আর আমি জানি মধ্যপ্রদেশের ওই জঙ্গলে আমার আর একজন বন্ধু আছে, এক ভয়ঙ্কর কিন্তু ন্যায়পরায়ণ বন্ধু, আমার বনদৈত্য। মাঝে মাঝে যখন আমি রাতের বেলা ওই রাস্তা দিয়ে যাই তখন আমি ইচ্ছে করেই আমার ট্রাকটা একটু থামাই। আমি জঙ্গলটার দিকে তাকিয়ে দুটো বিয়ারের ক্যান খুলি, একটা আমার জন্য আর আরেকটা আমার সেই রাতের সঙ্গীর জন্য। আমি জানি সে হয়তো দেখতে পায় না, কিন্তু আমি অনুভব করতে পারি সে আমার পাশেই আছে। সে আমাকে পাহারা দেয়, কারণ আমরা দুজনেই একই পথের পথিক। আমরা দুজনেই এই হাইওয়ের রাতের প্রহরী। তা গাইস, গল্পটা শুনলেন, আশা করি গল্পটা আপনাদেরকে ভালো লেগেছে। আর যারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন অবশ্যই আমার ভৌত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকের এই গল্পটি কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট টাইম আপনাদের জন্য আরও ভয়ঙ্কর
ভৌতিক গল্প নিয়ে উপস্থিত হব। ততক্ষণ অবধি আমার পাশে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।